আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটি সাজেশনমূলক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আল জাবিদ। ৮ বছর একটি সরকারি চাকরিতে কর্মরত ছিলাম। সেখান থেকে অব্যাহতি নিয়ে নতুন আরেকটি চাকরিতে জয়েন করেছি। যাই হোক এই দীর্ঘ পথ চলায় আমি যে জ্ঞান অর্জন করেছি, তার থেকে আপনাদের মাঝে কিছু উপস্থাপন করার চেষ্টা করছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি বিষয় বলি, আমি প্রায় আ ১২ থেকে ১৩ টি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং ১১ এবং ১২ টির বেশি। উম প্রতিটা পরীক্ষাতেই আলহামদুলিল্লাহ পাস করেছি এবং ভাইবা দেওয়ার সুযোগ পেয়েছি। কিছু, কিছু পরীক্ষায় আমি ইচ্ছাকৃতভাবে ভাইবাও দিইনি। তাই আমি ভাইভায় অ্যাটেন্ড করেছি সর্বসাকুল্যে ৮ টি। এর ভিতর একটি চাকরি ৮ বছর করেছি এবং আরেকটি রানিং চলছে। চলুন আপনাদের মাঝে আ আজকে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে অর্থাৎ বাংলা বিষয়ের উপর আ যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন হয়ে থাকে নিবন্ধন বা প্রাইমারি বা বিসিএস সহ অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, চাকরি পরীক্ষা, এই টপিকগুলো থেকে প্রায়ই প্রশ্ন হয়ে থাকে। সেইগুলো আমি এক জায়গা করে আপনাদের সামনে উপস্থাপন করছি। শুরু করি। ১ম এ আছে হচ্ছে বাংলা ভাষা ও ব্যাকরণের উৎপত্তির ইতিহাস এবং বইয়ের লেখক। এই বাংলা ভাষা এবং ব্যাকরণের উৎপত্তির ইতিহাস থেকে ১ টি বা ২ টি প্রশ্ন হয়ে থাকে। আর পরবর্তী টপিক হচ্ছে বাংলা ভাষার ইতি, সাধু ও চলিত। এখান থেকে প্রায়ই আসে নিবন্ধন পরীক্ষায়, অনেকবার এসেছে। এরপরে আছে ব্যাকরণের আলোচ্য বিষয়। যে ব্যাকরণের যে ৪ টি আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব, অর্থতত্ত্ব বা বাক্যতত্ত্ব। এখান থেকে প্রশ্ন এভাবে হয় যে সন্ধি কোন ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? যেমন ধ্বনিতত্ত্ব। এইভাবে আসে কারক কোন অংশে আলোচ্য বিষয়, তারপরে বিপরীত শব্দ কোন অংশে আলোচ্য বিষয়, এই ধরনের প্রশ্ন হয়। তারপরে ধ্বনি থেকে প্রশ্ন হয়ে থাকে। ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন হয়, বর্ণ থেকে হয়, যুক্ত বর্ণ থেকে হয়। এগুলো কমন টপিক, এগুলো বারবার পরীক্ষায় আসে। তারপরে ধ্বনি পরিবর্তন, নত্ব সত্যবিধান, এরপরে হচ্ছে শব্দ প্রকরণ, সমার্থক বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, জোড় শব্দ। এগুলো স্টাডিতে অর্থ হচ্ছে এগুলো থেকে প্রশ্ন মাস্ট বি এসে থাকে। ২০ থেকে ২৫ মার্ক যদি এমসিকিউ থাকে তার ভিতর এগুলো থেকে আসবেই ইনশাআল্লাহ। আসলে পড়াশোনা হচ্ছে কিছুটা এনালাইসিস, কিছুটা কৌশলী এবং আম কিছুটা ধৈর্যসহ লেগে থাকা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। কারণ সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস না থাকলে আ সফলতা হওয়াটা বেশ কষ্টসাধ্য বিষয়। এরপরে আছে প্রকৃতি প্রত্যয়। এটা একটু ক্রিটিক্যাল, আ বুঝতে বেশ একটু বেগ পেতে হয়। তারপরে আছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ থেকে একটা প্রশ্ন থাকেই। পদ প্রকরণ আ থেকে প্রশ্ন থাকে। যেমন বিশেষ্য কোনটি বিশেষ্য পদ, কোনটি বিশেষণ পদ, এরকম প্রশ্ন হয়। সমাস থেকে প্রশ্ন হয় যে কোন সমাস, যে একটা শব্দ দেয়া থাকে যে এটা কোন সমাস, হ্যাঁ? সমাসসহ ব্যাস বাক্য নির্ণয় করো, এরকম থাকে। তারপরে কারক ও বিভক্তি থেকে থাকে যে একটি বাক্য থাকে, বাক্যের শব্দের নিচে আন্ডারলাইন থেকে সেটাকে বলে যে এটা কোন কারক, কোন বিভক্তি। আস্তে, আস্তে টপিকগুলো আমি ইনশাআল্লাহ আলোচনা করব আগামীতে। এরপরে অনুসর্গ। অনুসর্গ থেকে খুব একটা তেমন প্রশ্ন হয় না, ক্রিয়াকাল থেকে হয় না। উপসর্গ থেকে হয়। যে এটা যেমন বাংলা উপসর্গ কয়টি, তৎসম উপসর্গ কয়টি, তারপরে দেয়া থাকে যে ন আমি এইভাবে মুখস্থ করেছি যে উপসর্গগুলো প্রপর, অপশমনীয়, অনু, অগ্নির, দুর্বিষু, উৎপরিপতি, অতি, উপা, হ্যাঁ? এটা হচ্ছে তৎসম উপসর্গ। আর বাংলা উপসর্গ হচ্ছে অ, ঘ, অজ, অনা, আ, আন, আব, ইতি, উন, কত, কু, নিপাতে, বিভর, রাম, সা, সু, ফা। আসলে এগুলো পড়তে, পড়তে অটো মুখস্থ হয়ে যায়। আর যেকোনো টপিক হচ্ছে বারবার রিভিশন দিতে হয়। রিভিশনের কোনো বিকল্প নাই। কারণ
আপনি আজকে পড়লেন, যদি ১ সপ্তাহ পরে আবার ওই টপিকটা ধরেন নতুনের মতো লাগবে। সেই কারণে রিভিশন দিতে হবে। এরপরে আছে উক্তি ও প্রত্যক্ষ ও পরোক্ষ। উক্তির থেকে তেমন প্রশ্ন হয় না। বিরাম চিহ্ন থেকে হয় যে কোন বিরাম চিহ্নে কতটুক সময় আ থামতে হবে এরকম প্রশ্ন হয়। লিঙ্গ পরিবর্তন খুব একটা আসে না ওইভাবে। উম লিঙ্গ পরিবর্তন বলতে ওই যে আসে না বলতে ভুল। আ এরকম প্রশ্ন হয় যে কোনটি স্ত্রীলিঙ্গ, কোনটি আ পুংলিঙ্গ, বা এরকম হয় যে আ নিত্য স্ত্রীলিঙ্গ বা নিত্য পুরুষলিঙ্গ এরকম বোঝায় আরকি, হ্যাঁ? যেমন কবিরাজ কোন লিঙ্গ এরকম আসে। তারপরে সতিন, সধবা এগুলো আসে। তারপরে এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসে, বাগধারা থেকে প্রশ্ন আসে। এরপরে বাংলা বানানের নিয়ম ও বাক্য বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসে, এবং প্রয়োগ অপপ্রয়োগ থেকে প্রশ্ন খুব একটা আসে না। তবে হচ্ছে এই যে বাংলা বানানের নিয়ম বা বাক্য বা বানান শুদ্ধি এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। এরপরে আমরা আসি বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের মধ্যে আছে হচ্ছে, একটু আমরা জুম করে দেখাই, যে বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, তারপরে প্রাচীন যুগ চর্যাপদ, মধ্যযুগ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, অন্নদামঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী। এইখান থেকে চর্যাপদ থেকে একটি প্রশ্ন থাকবেই এবং আসেই প্রতিবার। এরপর আসে জীবনীয়, নাথ, মর্সিয়া, লোক অনুবাদ সাহিত্য। এগুলো আসলে আমি সম্পূর্ণ সিলেবাসটা এক জায়গায় করার চেষ্টা করেছি। কারণ কোন টপিক থেকে কখন আসে এটা বলা বেশ দুষ্কর। তবে কিছু, কিছু সাহিত্যকর্ম বা সাহিত্যিক বা কবি থেকে প্রশ্ন হয়ে থাকে। সেগুলো আমি একটু মার্ক করে দিচ্ছি। যেমন প্রাচীন যুগ থেকে প্রশ্ন হয়ে থাকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, তারপর অন্নদামঙ্গল, প্রশ্ন পদাবলী এগুলো থেকে আসে। জীবনী, নাথ, মর্সিয়া, লোক অনুবাদ সাহিত্য এগুলো থেকে আসলে বিসিএস কেন্দ্রিক আমি হচ্ছে এই সিলেবাসটা হচ্ছে পুরো বিসিএস এর যে সিলেবাস সেটাকে আমি এক জায়গায় করার চেষ্টা করেছি। আপনি সাধারণত বিসিএস কেন্দ্রিক প্রস্তুতি নিলে আপনার সব ধরনের চাকরির প্রস্তুতি হয়ে যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে পরবর্তী টপিক হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ শিক্ষকগণের সাহিত্যকর্ম এখান থেকে এসে থাকে। এরপরে আধুনিক সাহিত্য, আলাওল, উইলিয়াম ক্যারি, রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে তো প্রশ্ন হবে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, জসীমউদ্দিন এগুলো হচ্ছে কমন টপিক, এগুলো থেকে প্রশ্ন হয়। তারপরে হচ্ছে হুমায়ুন আহমেদ, শামসুর রহমান, জহির রায়হান ইম্পর্টেন্ট। হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ অনেকগুলো আহ, সাহিত্যকর্ম আছে, সেগুলো থেকে আসে। সৈয়দ অলিউল্লাহ, লাল সালু, সৈয়দ অলিউল্লাহ, চাঁদের অমাবস্যা, মাইকেল মধুসূদন দত্ত, রোকেয়া সাখাওয়াত হোসেন, যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকে প্রশ্ন প্রায়ই হয়ে থাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মীর মশাররফ হোসেন, তারপরে হচ্ছে জীবনানন্দ দাশ। এরপরে আছে সৈয়দ আলী আহসান, ওনার বাড়িতে মাগুরা। ফররুখ আহমেদ ইম্পর্টেন্ট, ওনাকে মুসলিম রেনেসাঁর বা মুসলিম জাগরণের কবি বলা হয়। মুনীর চৌধুরী, সেলিনা হোসেন। এরপর ভাষা আন্দোলন ভিত্তিক এখান থেকে প্রশ্ন একটা, দুইটা, তিনটা থাকে, যে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এর বিখ্যাত নাটক, উপন্যাস, ছোট গল্প সহ আরো গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কবিদের জন্ম মৃত্যু, বিখ্যাত সাহিত্যকর্ম, চরিত্র ও কাহিনী, প্রেক্ষাপট, কবিদের ছদ্মনাম, উপাধি এবং সাহিত্যকর্মের বিখ্যাত লাইন প্রমুক্তি। এখান থেকে প্রশ্ন আসেই। এই হচ্ছে সামগ্রিকভাবে বাংলা বিষয়ের 25 মার্ক। এখান থেকে 20 বা 25। 19তম নিবন্ধনের যে সামনে সিলেবাস আসতেছে সেখানে 100 মার্ক থাকবে জেনারেল সাবজেক্ট, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান মিলে 80 অথবা 100। আর সাবজেক্টিভ থাকবে 120 অথবা 100। যাই হোক, ওটা পূর্ণাঙ্গ সিলেবাস পেলে আমরা পাবো। এটা হচ্ছে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যে কোন কোন টপিক আমাদের পড়তে হবে এবং কিভাবে আমরা পড়লে এগুলো আহ, খুব সহজে আমরা শেষ করতে পারি তার একটা সাজেশনমূলক ভিডিও। আহ, আপনাদের প্রশ্ন বা যাই থাকুক, আপনার আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বারে থাকবে ইনশাল্লাহ।
আর অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও ইনশাআল্লাহ আগামীতে প্রতিটি প্রতিটি টপিকের উপর বিস্তারিত তথ্য সম্বলিত ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আর আরেকটি বিষয় অবশ্যই ধৈর্য সহকারে চাকরির প্রস্তুতি হচ্ছে ধৈর্য সহকারে আপনাকে পড়াশোনা করতে হবে এবং সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে। তা না হলে আপনি আ একবার পরীক্ষা দিলেন, ফেল করলেন, হতাশ হয়ে হাল ছেড়ে দিলেন তাহলে হবে না। আ ফে মনে রাখতে হবে যে failure is the pillar of success। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বারবার পড়তে হবে, রিভিশন দিতে হবে এবং কোন টপিক গুলো আছে সেগুলো খুব সুন্দর করে আপনাকে বেসিক সহকারে আ শিখতে হবে যাতে আ বারবার ওই টপিক থেকে প্রশ্ন আসলে আপনি যাতে ভুল না করেন। আর অবশ্যই সহজ টপিক গুলো থেকে প্রশ্ন আসলে ভুল করা যাবে না। কারণ সহজ টপিক থেকে আপনি ভুল করলে অ্যা আগামীতে মানে ১০০ থেকে ১৫০ মানুষের পিছনে চলে যাবেন। এজন্য সহজ প্রশ্ন ভুল করা যাবে না। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।